হাই এভরিওয়ান। তাহলে আমরা এই ক্লাসে পি ব্লক শুরু করব। আর পি ব্লক শুরু করার আগে তোমরা ক্লাস 11-এ যে পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং পড়েছিলে, পারলে ওই পোর্শনটা একবার রিভিশন করে নিও, তাহলে এই পোর্শনগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে। যদিও আমি টপিকগুলো একটু রিভাইজ করিয়ে দেবো, বাট ওই টপিকগুলো একবার পড়ে নিলে এই টপিকগুলো বুঝতে আবার বেশি সুবিধা হবে। হয়েছে? তাহলে পি ব্লকের মধ্যে আমাদের ক্লাস 11-এ 13-14 ছিল, এখানে 15, 16, 17, 18 এই চারটা গ্রুপ আছে। তাহলে গ্রুপ 15-এ কে থাকে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। গ্রুপ 16-এ অক্সিজেন, সালফাস, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 17-এ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টাটিন। 18-এ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হয়েছে? আচ্ছা, পাঁচটা ছাড়াও আরও নিচে এলিমেন্ট থাকে, কিন্তু সেগুলো রেডিও অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা তাদের ধর্মগুলো পর্যালোচনা করি না, তাই না? আচ্ছা, এরপরে আজকে শুরু করব গ্রুপ 15। আচ্ছা, শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি চাও তাহলে নোট বানাতেও পারো, না হলে এগুলো প্রিন্ট আউট করে নিলেও হবে, কোনো সমস্যা নেই। তোমাদের গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো। আর প্রতিদিন যতটা পোর্শন পড়াবো, বই থেকে ততটা পোর্শন আবার নতুন করে পড়ে নিতে হবে। আমি জাস্ট এখানে বুঝিয়ে দেবো যে জিনিসগুলো কী, তার জাস্ট সামারি টাইপটা তুমি এখানে পাবে। এবারে ডিটেলসের জন্য অবভিয়াসলি বই পড়তে হবে, কারণ পি ব্লকের ক্ষেত্রে কী এমসিকিউ জিজ্ঞেস করবে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল, তার জন্য বই পড়াটা ম্যান্ডেটারি। তাহলে কম কম করে প্রতিদিন পড়াবো, প্রায় 15টার মতো ভিডিও হয়তো পুরো পি ব্লকটা কাভার আপ হয়ে যাবে। তাহলে কম কম করে পড়াবো, কিন্তু জিনিসগুলো বই থেকে পড়ে নিতে হবে। একদিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও আপলোড করব। ভিডিওটা দেখার পর বইয়ে দেখে নেবে যে কতটা পড়া হয়েছে, সেই পোর্শনগুলো দেখে নেবে। তার সাথে সাথে যতটা পড়া হবে তার মাঝে যদি পরিচ্ছেদের কিছু কোশ্চেন থাকে সেই দিনেই করে নেবে, ওটা আর পরের জন্য ফেলে রাখার দরকার নেই। কারণ রিসেন্ট পড়া হচ্ছে, রিসেন্ট কোশ্চেন করে নিলে জিনিসটা আবার বেটার হবে। ওকে? তাহলে গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা শুরু করছি। তাহলে ফার্স্টেই দেখে নিতে হবে যে এই যে এলিমেন্টগুলো আছে তাদের খনিজ কী। এরপরে এক্সাম পার্সপেক্টিভ থেকে খনিজগুলো থেকে খুব একটা কোশ্চেন আসে না, কিন্তু তাও একটু দেখে রাখবে যাতে নামগুলো অন্তত মনে রাখা যায় আর কি। ঠিক আছে? হয়তো কোশ্চেন জিজ্ঞেস করবে না, কিন্তু বলা যায় না, ফার্স্ট টাইম তো কী কোশ্চেন করবে কে জানে। তাহলে নাইট্রোজেনের দেখো চিলি সলফিটার বা সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে প্রধান খনিজ। আচ্ছা, ফসফরাসের দেখো কী আছে, পটাশিয়াম নাইট্রেট বা ইন্ডিয়াল সলফিটার, তার সাথে ফসফোরাইট যেটা CA3PO4 আচ্ছা, এরপরে তিনটে যে আছে তোমার হাইড্রক্সি অ্যাপাটাইট, ফ্লোর অ্যাপাটাইট আর ক্লোর অ্যাপাটাইট, এই তিনটে জিনিস দেখো কি সিমিলার বা ডিফারেন্স। তাহলে তিনটে দিয়ে দেখো 3CA3PO4 আছে তিনটেতেই। আচ্ছা, এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে, তার জন্য হাইড্রক্সি অ্যাপাটাইট। এখানে CaF2 আছে, তার জন্য ফ্লোর অ্যাপাটাইট। এখানে CaCl2 আছে, তাহলে OH-এর জন্য হাইড্রক্সি, F-এর জন্য ফ্লোর আর Cl-এর জন্য ক্লোর। ব্যাস, অ্যাপাটাইট সবগুলোই। ওকে, এরপরে আর্সেনিকের দেখো আর্সেনোপাইরাইটিস, FeAsRS, সালফার আর কি। অ্যান্টিমনি স্টিবনাইট, Sb2S3। বিসমাথ গ্লান্স, Bi2S3। আর শেষেরটা আছে মস্কোভিয়াম। তো মস্কোভিয়ামটা রেডিও অ্যাক্টিভ বলে, এর ধর্ম পর্যালোচনা করা হয় না, তার খনিজ আমরা ডিসকাস করছি না। হয়েছে? ওই যতগুলো রেডিও অ্যাক্টিভ আছে ওগুলো ম্যাক্সিমাম ম্যানমেড, তাই না? তাহলে এখানে এই পাঁচটারই তোমাকে একটু জাস্ট দেখে রাখতে হবে, ওরকম মুখস্থ করার দরকার নেই, যাতে তুমি চিনতে পারো, এইটুকুই। হয়েছে? এরপরে গ্রুপ 15-এ যে মৌলগুলো আছে তাদের ভৌত ধর্মের কীরকম কী পরিবর্তন হয়, মানে ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হয়, আয়নাইজেশন শক্তির কীরকম পরিবর্তন হয়, এইসব জিনিসগুলো দেখব। যদিও এগুলো সব ক্লাস 11-এর টপিক, তোমরা পিরিয়ডিক টেবিলের প্রতিটা জিনিস পেয়ে যাবে, তাও আমি এখানে আবার রিভিশনের জন্য বলে দিচ্ছি। তাহলে এই যে গ্রুপ 13, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হয়? NH2NP3। তাহলে তুমি প্রতিটা এলিমেন্টের দেখে নাও যোজ্যতা কক্ষে এসে 2 আর পিএ 3টে করে ইলেকট্রন আছে। যেমন ধরো নাইট্রোজেনের দেখো 2s2 2p3, তাহলে এখানে n এর মান কত? 2। এখানে 3s2 3p3, এখানে 5s2 5p3, 6s2 6p3, 7s2 7p3।
তাহলে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কী হয়, NH2 NP3, ব্যাস। এরপরে তাহলে ফার্স্টে যে ভৌত ধর্মটা আছে সেটা হচ্ছে তোমার 1 নাম্বার পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। তাহলে যখন তুমি গ্রুপের উপর থেকে নিচে যাবে তখন কি হবে, কক্ষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য দেখো, যখন নাইট্রোজেন তখন 2s আছে আর 2p আছে, মানে কক্ষটা কি 2। ফসফরাসের ক্ষেত্রে বাইরের কক্ষ 3, আর্সেনিকের ক্ষেত্রে বাদ চলে গেল নাকি, ও সরি আর্সেনিকটা মিস্টেক হয়ে গেছে, 4s2 3d10 4p3। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষ হচ্ছে 2, ফসফরাসের ক্ষেত্রে 3, আর্সেনিকের ক্ষেত্রে 4, এটাও গোলমাল হয়ে গেছে, এক সেকেন্ড, এর পরের এলিমেন্টগুলো উপরে কী করে চলে এসছে কে জানে, এটা এখানে হবে, দাঁড়াও রেক্টিফাই করে দিচ্ছি। তাহলে এটা কমপ্লিট হবে 5p-তে। তাহলে এটা 3 হবে, তাহলে 5s2 5p3 আর কি হয়েছে। তার নাইট্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষ 2, ফসফরাসের ক্ষেত্রে 3, আর্সেনিকের ক্ষেত্রে 4, অ্যান্টিমনির ক্ষেত্রে 5 আর বিসমাথের ক্ষেত্রে 6। তাহলে বাইরের কক্ষটা যত বেশি হবে তার সাইজটা তত বেশি হবে। তাহলে উপর থেকে নিচের দিকে যখন তুমি যাবে তখন সাইজটা কী হবে, বাড়বে। বাম দিক থেকে ডান দিকে গেলে সাইজটা কমবে। তাহলে যখন তুমি গ্রুপ 14 থেকে গ্রুপ 15-এ যাবে তখন কি হবে, সাইজটা কমবে। আর যখন উপর থেকে নিচের দিকে যাবে তখন সাইজটা বাড়বে। হয়েছে। এরপরে যখন এই আর্সেনিক থেকে অ্যান্টিমনি থেকে বিসমাথে তুমি যাবে তখন কি দেখবে, সাইজটা অল্প পরিমাণে বাড়ছে, মানে খুব একটা বেশি বাড়েনি। তাহলে সাইজ বাড়বে বাট অল্প পরিমাণে বাড়বে। কেন বলো তো? তাহলে আর্সেনিকের ক্ষেত্রে দেখো শুধুমাত্র ডিতে 10টা ইলেকট্রন আছে, অ্যান্টিমনির ক্ষেত্রে ডিএ 10টা আবার 4ডি 10টা, বিসমাথের ক্ষেত্রে 3ডি 10টা 4ডি 10টা 4এফে 14টা আবার 5ডি 10টা। তাহলে ডি আর এফ উপকক্ষে যত ইলেকট্রনের সংখ্যা বাড়বে ওদের দুর্বল আবরণের প্রভাবের জন্য কি হবে, বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হওয়ার জন্য সাইজের সেই পরিমাণ বৃদ্ধিটা হবে না। তাহলে যখনই কোনো পরমাণুতে ডি আর এফ উপকক্ষ চলে আসবে তো সেখানে ওদের আবরণের প্রভাবের ব্যাপারটা চলে আসবে। তাহলে ডি আর এফের আবরণের প্রভাব কী হয়, দুর্বল হয়। তাহলে দুর্বল আবরণের প্রভাব হলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বেশি হবে। আকর্ষণ বল যদি বেশি হয় সাইজটা কমে যাবে। তার জন্য আর্সেনিক থেকে বিসমাথে গেলে সাইজের খুব একটা বেশি বৃদ্ধি হয় না, যতটা তুমি নাইট্রোজেন থেকে ফসফরাস থেকে আর্সেনিকে দেখতে পাবে। হয়েছে। তাহলে এটা গেল সাইজের কেস। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ বাড়বে আর বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধটা কমবে। হয়েছে। এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আয়ন এনথালপি। তাহলে গ্রুপ 15-এর ক্ষেত্রে তুমি কি বলতে পারো যে যখন গ্রুপ 14 থেকে গ্রুপ 15-এ আসবে তখন কি হয়, আয়নাইজেশন এনার্জিটা যেহেতু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ সাইজটা কমছে, তাহলে সাইজ কমলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বেশি হবে, সেই ক্ষেত্রে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে, তার জন্য আয়নাইজেশন এনার্জিটা বাড়বে। এরপরে যখন তুমি গ্রুপ 15 থেকে গ্রুপ 16-এ যাবে তখন কি হচ্ছে, তখনও তো সাইজ কমছে, তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা কিন্তু কমে কেন, তাহলে আয়নাইজেশন এনার্জি হ্রাস পায় কেন, তাহলে গ্রুপ 15 আর 16-এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, NH2 NP3, এটা NH2 NP4। তাহলে NH2 NP3 হলে পিতে 3টে ইলেকট্রন আছে, এখানে পিতে 4টা ইলেকট্রন। তাহলে এই যে P3 এটা কি হাফ ফিল্ড, তাহলে হাফ ফিল্ড হওয়ার জন্য এটা স্টেবল, তাহলে স্টেবল হলে এই ইলেকট্রন বের করতে দেবে না।
যদি ইলেকট্রন বের করতে না দেয় তাহলে ইলেকট্রন বের করতে কষ্ট হবে, তার জন্য আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তার জন্য গ্রুপ 15-এর মৌলগুলার আয়নাইজেশন এনার্জি গ্রুপ 16-এর চেয়ে বেশি হয়, কারণ 15-এর যে ওই P3টা ওটা হাফ ফিল্ড, তাহলে ওখান থেকে ইজিলি তুমি ইলেকট্রন বের করতে পারবে না। হয়েছে। আর একটা কী রইল, উপর থেকে নিচের দিকে। তাহলে যদি তুমি উপর থেকে নিচের দিকে যাও আয়নাইজেশন এনার্জি কী হবে, কমবে। কারণ কি, সাইজ বাড়ছে, তাহলে সাইজ যদি বাড়ে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমবে, আকর্ষণ বল কমলে ওখান থেকে ইলেকট্রনটা ইজিলি বেরিয়ে যাবে। তার জন্য উপর থেকে নিচের দিকে গেলে আয়নাইজেশন এনার্জিটা হ্রাস পায়। ক্লিয়ার? 3 নাম্বার, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এগুলো ইজি ছিল। যদি উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ইলেকট্রোনেগেটিভিটি কমে, আর যদি বাম দিক থেকে ডান দিকে যাও ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে যখন তুমি নাইট্রোজেন থেকে নিচের দিকে নেমে যাবে তখন ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পাবে। এগুলো আগেই ছিল। এরপরে 4 নাম্বার, ধাতব এবং তড়িৎ ধনাত্মক চরিত্র। তাহলে ধাতব চরিত্র কী ছিল, বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছিল, হ্রাস পাচ্ছিল, আর উপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছিল। তাহলে ধাতব চরিত্র বা তড়িৎ ধনাত্মক চরিত্র বলতে পারো যে যেখান থেকে তুমি ইজিলি ইলেকট্রনটা বের করতে পারবে বা ইলেকট্রন পরিবহনে যে সহায়তা করবে তার ধাতব চরিত্র বেশি, এরকম ধরতে পারো। তাই যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে সাইজটা বাড়ছে, তাহলে সাইজ যদি বাড়ে সেখান থেকে ইলেকট্রন ইজিলি বেরিয়ে যাবে, তাহলে ধাতব চরিত্রটা বাড়বে। আর বাম দিক থেকে ডান দিয়ে গেলে তার উল্টো। এরপরে এখানে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলো তো নিচে নিচে আছে, তাহলে বাম দিক থেকে ডান দিয়ে গেলে তোমার চরিত্রটা বাড়ছে। হয়েছে। তার জন্য এই নাইট্রোজেন, ফসফরাস এগুলো হচ্ছে অধাতু, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো কি ধাতু কল্প। তাহলে ধাতু অধাতুর দুটোরই চরিত্র থাকে। বিসমাথ এটা হচ্ছে ধাতু। তাহলে উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছ দেখো ধাতব চরিত্রটা বাড়ছে। প্রথমে ছিল অধাতু, তারপর ধাতু কল্প, তারপর ধাতু। ব্যাস, এটা হচ্ছে ধাতব চরিত্র আর তড়িৎ ধনাত্মক চরিত্র। এরপরে ঘনত্ব। তাহলে যখন উপর থেকে তুমি নিচের দিকে যাবে, অবভিয়াসলি নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে যাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে সাইজও বাড়ছে, আবার অ্যাটমিক মাস এটাও বাড়ছে। তাহলে ঘনত্ব মানে কি জানি, ভর বাই আয়তন। তাহলে এই ক্ষেত্রে বাড়ছে তো দুটোই, কিন্তু এই দুটোর মধ্যে এই যে পারমাণবিক ভর এর যে বৃদ্ধির হার এটা বেশি, এর বৃদ্ধির হার সাইজের থেকে বেশি। তাহলে পারমাণবিক ভর বৃদ্ধির হার যদি বেশি হয় তাহলে ঘনত্ব কী হবে, বাড়বে। অতএব ঘনত্ব বৃদ্ধি পায় উপর থেকে নিচে আর কি। ক্লিয়ার? এরপরে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। হয়েছে। তাহলে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যখন তুমি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে নাইট্রোজেন থেকে আর্সেনিকে ইনক্রিজ করে, আর্সেনিক থেকে বিসমাথে ডিক্রিজ করে। তাহলে এটা বাড়ছে আর এটা হচ্ছে কমছে। হলো? আচ্ছা, এরপরে তাহলে এটা গেল গলনাঙ্কের কেস। আর স্ফুটনাঙ্ক কী হয়, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে যখন তুমি ওই নাইট্রোজেন থেকে অ্যান্টিমনিতে যাবে তখন হচ্ছে বাড়বে, তারপরে অ্যান্টিমনি থেকে বিসমাথে কী হবে, কমবে। হয়েছে। তাহলে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের এক্সপ্লানেশান দরকার নেই, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট নয়। যদি মনে হয় তাও একবার পড়ে নেবে, যদি বুঝতে অসুবিধা হয় বলবে।
ঠিক আছে। এরপরে নেক্সট বহুরূপতা বা অ্যালোট্রপি। তাহলে বহুরূপতার জিনিসটা কি? তাহলে গ্রুপ 14-এ যেগুলো ছিল, ধরো কার্বন, তাহলে কার্বন কী করতো? বহুরূপতা ধর্ম প্রদর্শন করতো। তাহলে গ্রুপ 14-এর মতো গ্রুপ 15 মৌলগুলোও এই বহুরূপতা ধর্ম প্রদর্শনটা করে। হয়েছে? তাহলে ওখানে কার্বন ছাড়াও কী ছিল? সিলিকন, জার্মেনিয়াম, এখানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। তাহলে গ্রুপ 14-এর মতো গ্রুপ 15 মৌলগুলোও বহুরূপতা ধর্ম প্রদর্শন করে। তাহলে এখানে যখন টেম্পারেচার কম থাকে, ওই লো টেম্পারেচারে নাইট্রোজেন তার দুটো রূপভেদ দেখা যায়। একটা হচ্ছে আলফা নাইট্রোজেন আর একটা বিটা নাইট্রোজেন। এই আলফা নাইট্রোজেনের মানে সাইজটা বা শেপটা হয় কিউবিক বা ঘনকাকার কেলাস। আচ্ছা, বিটা নাইট্রোজেনের এর শেপটা হয় ষড়ভুজাকার। হয়েছে? এরপরে যখন তুমি হাই প্রেশার আর টেম্পারেচারে দেখবে, তখন এর কী রূপভেদ দেখা যায়? বিপিএন। এটাই কি বলে? কালো নাইট্রোজেন বা কালো ফসফরাস নাইট্রোজেন। হয়েছে? আচ্ছা, এরপরে ফসফরাস। এগুলোও খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। ফসফরাসের ক্ষেত্রে সাদা, লাল আর কালো, এই তিনটা রূপভেদ দেখা যায়। আর্সেনিক, আর্সেনিকের ক্ষেত্রে হলুদ, আলফা আর্সেনিক, এ দুটোই থাক, হলুদ আর আলফা আর্সেনিক। অ্যান্টিমনি, এটার ক্ষেত্রে আলফা অ্যান্টিমনি আর হলুদ। বিসমাথ, বিসমাথের ক্ষেত্রে আলফা বিসমাথ আর জিটা বিসমাথ। হয়েছে? তাহলে এই রূপভেদগুলো দেখা যায়, যদিও এগুলো ইম্পর্ট্যান্ট নয়। যেরকম ওই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ইম্পর্ট্যান্ট নয়, এটাও ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে। তাও বললাম যে দেখে রাখতে হবে, যাতে টিক মার্কটা দেওয়া যায় আর কি, একটা অনুমান করে। বুঝতে পারছো? যারা মনে রাখতে পারছো খুবই ভালো, যারা মনে হয় যে অত বেশি মনে রাখতে পারবে না, তারা দেখে রাখো যাতে টিক মার্কটা দেওয়া যায়। ক্লিয়ার? এরপরে ক্যাটিনেশন, এটা কত ছিল? 7। ক্যাটিনেশন, তাহলে এই গ্রুপ 15-এর মৌলগুলো গ্রুপ 14-এর মতো ক্যাটিনেশন ধর্ম দেখায়, কিন্তু ওখানে যেমন কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতা বেশি ছিল, এখানেও নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতাটা বেশি। হয়েছে? তাহলে ব্যাপারটা কি? কার্বন যেহেতু স্ট্রং বন্ড করছিল, তার জন্য সে ক্যাটিনেশন ধর্ম দেখাচ্ছিল। এখানেও কি নাইট্রোজেন স্ট্রং বন্ড করতে পারে বলেই নাইট্রোজেন ক্যাটিনেশন ধর্মটা দেখায়। হয়েছে? আচ্ছা, নাইট্রোজেন ছাড়াও এখানে ফসফরাসও ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে। হয়েছে? তাহলে ওখানেও যেমন কার্বন ছাড়াও সিলিকন দেখাতে পারছিল, এখানে নাইট্রোজেন বাদ দিয়েও ফসফরাসও ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে। এইটুকুই। হয়েছে? এরপরে তোমাকে যদি বলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতা কার বেশি, কি বলবে? অবভিয়াসলি কার্বনের। কেন? কারণ কার্বন কার্বন বন্ড লেন্থটা অনেক ছোট হয়, কার্বনের সাইজ ছোট, তার জন্য বন্ড লেন্থ ছোট। তাহলে বন্ড লেন্থ ছোটো হওয়ার জন্য বন্ধন বিয়োজন শক্তিটা বেশি হবে। তাহলে বন্ধন বিয়োজন শক্তি বেশি হলে ক্যাটিনেশন ধর্মটা ভালো দেখাতে পারবে। এইটুকুই। হয়েছে? ওকে, তাহলে ধরো কার্বন কার্বন, নাইট্রোজেন নাইট্রোজেন, ফসফরাস ফসফরাস,
আর্সেনিক আর্সেনিক হয়েছে। তাহলে এটার মধ্যে কার ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতা বেশি? কার্বনের। তাহলে এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কত হয়? 348, মনে রাখার দরকার নেই ভ্যালু। নাইট্রোজেন 159, 213, আর্সেনিক 147.4। এরপরে মনে হতে পারে যে নাইট্রোজেনের সাইজ তো কার্বনের চেয়েও ছোটো, তাহলে এর তো বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেশি হওয়ার কথা, তাই না? কিন্তু দেখো নাইট্রোজেন আছে লোন পেয়ার, তাহলে লোন পেয়ার যদি থাকে, কার্বনে তো আর লোন পেয়ার নেই, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার থাকার জন্য ওই লোন পেয়ার মধ্যে কী হয়? রিপালশন হয়। তাহলে রিপালশন হলে বন্ড লেন্থটা বড় হয়ে যায়, তাহলে বন্ড লেন্থ বড় হওয়ার জন্য ওই মানটা কমে যায় অনেক। ফসফরাসও লোন পেয়ার আছে, কিন্তু ফসফরাসের বন্ড লেন্থটা বড়, কারণ ফসফরাসের সাইজ বড়। তাহলে ফসফরাসের সাইজটা বড় হওয়ার জন্য বন্ড লেন্থ বেশি হয়, তাই লোন পেয়ারের রিপালশনটা অতটা হয় না। কিন্তু এখানে নাইট্রোজেনের সাইজ ছোট, তাহলে বন্ডের সাইজও ছোট হয়, তাহলে রিপালশনের জন্য কী হয়? বন্ড লেন্থটা বেড়ে যায়, তার ফলে ওই বন্ড ডিসোসিয়েশন এনার্জিটাও কম হয়। হয়েছে? তাহলে ক্যাটিনেশনটাও এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট অতটাও নয়। এরপর এগুলো মোটামুটি ধর্মগুলো গেল। এরপরে রাসায়নিক ধর্ম। তাহলে রাসায়নিক ধর্মের প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে জারণ অবস্থা বা জারণ স্তর। হয়েছে? তাতে এদের ইলেকট্রন বিন্যাস কী হয়? NH2 NP3। তাহলে দেখো 5টা ইলেকট্রন আছে, তাহলে এখানে তুমি যদি 3টে ইলেকট্রন অ্যাড করো তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে 3টে ইলেকট্রন যদি অ্যাড করে দাও তাহলে -3 জারণ স্তর দেখাবে, জারণ স্তর প্রদর্শন করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখান থেকে যদি তুমি 3টে ইলেকট্রন বের করো তাহলে দেখো NH2 হচ্ছে, তাহলে NH2 মানে কি? এসটা ফুলফিল হয়ে যাচ্ছে, তাহলে 3টে ইলেকট্রন বর্জন করা মানে কি? +3 জারণ স্তরও দেখাচ্ছে, তাই না? আচ্ছা, যদি 5টা ইলেকট্রন বর্জন করে তাহলে কি হবে? এর যে আগের কক্ষটা আছে সেটা ফুলফিল হয়ে যাবে। ধরো এরকম আছে 1s2 2s2 2p3, তাহলে এই সব ইলেকট্রনগুলো যদি বর্জন করে দেয় কী হয়ে যাবে? 1s2 হয়ে যাবে। যদি ওটা ফিজিবল হয় না খুব একটা, কিন্তু যদি বর্জন করে তাহলে এর আগের কক্ষটা কী হলো? ফুলফিলড হয়ে গেল। তাহলে 5টা ইলেকট্রন বর্জন করলেও জারণ স্তর কত দেখাবে? +5। তাহলে এখানে -3 দেখতে পাবে তুমি, -2 জারণ স্তরও দেখতে পাবে, -1 জারণ স্তর দেখতে পাবে, আর কি দেখতে পাবে? +3 জারণ স্তর দেখতে পাবে, আর +5 জারণ স্তর দেখতে পাবে। হয়েছে? আচ্ছা, এর মাঝে কি কি আছে? নাইট্রোজেন প্রায় সব জারণ স্তরগুলোই দেখায়, এর মাঝে যেগুলো বাকি থাকলো ওই সব জারণ স্তরগুলোই তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাবে। যেমন 0 দেখতে পাবে, +1 দেখতে পাবে, +2 দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে নাইট্রোজেনের ক্ষেত্রে। হয়েছে? তাহলে মূলত এরা এই জারণ স্তরগুলো প্রদর্শন করে। তাহলে এই -3 জারণ স্তর কোন ক্ষেত্রে প্রদর্শন করে? ধরো Mg3N2, তাহলে ম্যাগনেসিয়াম তো 2+ হয়, তাহলে ম্যাগনেসিয়াম 2+ হলে 3টে ম্যাগনেসিয়াম আছে, তাহলে +6, তাহলে নাইট্রোজেন কত হবে? -3, কারণ -3 আর 2 গুণ করলে -6, তাহলে +6 -6। আচ্ছা, ধরো Ca3N2, এটাও সেম কেস, তাহলে এইগুলোতে ওই -3 জারণ স্তরটা প্রদর্শন করবে। ক্লিয়ার? -2 কোথায় প্রদর্শন করবে? ধরো N2H4, যেটাকে হাইড্রাজিন বলা হয় আর কি, N2H4, তাহলে এখানে হাইড্রোজেন কত? +1, তাহলে নাইট্রোজেন কত হবে? -2। P2H4, তাহলে হাইড্রোজেন +1, ফসফরাস কত হবে? -2। তাহলে এই সব যৌগে -2 জারণ স্তরটা প্রদর্শন করে। আচ্ছা, -1 কোথায় প্রদর্শন করে? ধরো NH2OH, তাহলে এখানে অক্সিজেন কত হয়? -2, হাইড্রোজেন -1, এখানে দুটো হাইড্রোজেন আছে, -1 -1, তাহলে ওভারঅল কত হলো? হাইড্রোজেন +1 +1 +1, তাহলে ওভারঅল কত হলো? +1, তাহলে নাইট্রোজেন কত হবে? -1। তাহলে এইভাবে নাইট্রোজেনটা এখানে -1
জারণ স্তর প্রদর্শন করে। হয়েছে? শুধুমাত্র নাইট্রোজেনের -1 জারণ স্তর প্রদর্শন করে, ফসফরাস বা অন্য মৌলগুলো প্রদর্শন করে না। হয়েছে? +3 কোথায় প্রদর্শন করবে? ধরো PCl3 বা NCl3 বা ASCl3, তাহলে Cl তো -1 হয়, তাহলে ফসফরাস কত হবে? +3 +3 +3 +5 ধরো PCl5, তাহলে Cl তো -1, তাহলে ফসফরাস কত? +5। তাহলে এইভাবে বিভিন্ন জারণ স্তর প্রদর্শন করে, কিন্তু নাইট্রোজেন কি বললাম, প্রায় সব জারণ স্তরগুলোই প্রদর্শন করে, সেটা আমি পরে দেখাচ্ছি। এরপরে যখন তুমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবে, ধরো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে এই উপর থেকে নিচের দিকে গেলে মনে রাখবে যে +5 জারণ স্তরের স্থায়িত্ব হ্রাস পায়।